রসাতলে গেছে, কাজে ওই জায়গাটাকে টেনে তুলতে হবে। এখন কেউ যদি 53 বছরে রসাতলে যাওয়ার কথা বলে, তাহলে এই 53 বছরে যারা রাজনীতি করেছে, রাষ্ট্র পরিচালনা করেছে, প্রত্যেকে দায়ী এর জন্য। এখন ধরেন মানে আমরা সবাই ফ্যাসিবাদের বিরুদ্ধে বিপ্লবী মানুষ, তো ফ্যাসিবাদের 14 গোষ্ঠী উদ্ধার করে কথা বললে তালি পাওয়া যায়, সবাই বাহবা দেয়। কিন্তু বাংলাদেশের সংকটটা তো গত 16 বছরে কেবলমাত্র আসলে তৈরি হয়নি। বাংলাদেশের জন্মলগ্ন থেকেই বাংলাদেশ একটা সংকটের মধ্যে দিয়ে অতিক্রম করেছে। তো আমাদের ভাগ্য ভালো, ওই মানে একজন বলছিলেন যে ভাই আমরা যা খাই আর যেই পরিবেশে বসবাস করি, এইটা একেবারে স্বয়ং আল্লাহর মানে এই রহমত ছাড়া এর মধ্যে মানুষের বসবাস করা, বেঁচে থাকা সম্ভব না। মানে কোভিড এর সময় আমাদের একজন বলছিলেন, কারণ ইউরোপ, আমেরিকা, বাইরের দেশগুলোতে হাতে মাস্ক, এই মুখে মাস্ক, গ্লোভস, তারপরে আপনার কত ধরনের প্রোটেকশন। বাংলাদেশের মানুষ আমরা কোভিড এর মধ্যে কি প্রোটেকশন নিয়েছি? ইভেন গ্রামের মানুষ, শহরের মানুষ, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, কয়েকজনে মাস্ক কিনতে পারতো, কয়েকজনে অন্যান্য প্রোটেকশন গুলো ইউজ করতে পারতো, স্যানিটাইজ। তো এর মধ্যে দিয়ে আমরা কিন্তু খুব বেশি আক্রান্ত হইনি। অনেক বলছে যে মাস্ক যে পরিমাণ ফরমালিন খাওয়ার ফলে আমাদের প্রোটেকশন ক্ষমতা তৈরি হয়েছে, কিংবা ভেজাল খেয়ে কাজে ছোটখাটো ভাইরাস টেরাস আমাদের কিছু করতে পারবে না। তাহলে ওই যে আমরা এই ভেজালের মধ্যে দিয়ে এই পর্যন্ত আসছি, প্রত্যেকটা স্তরে স্তরে ভেজাল দূষণ। একজন একটা গল্প লিখছে ফেসবুকে যে আপনার শামসু ভাই দুধ বেচে, 8 কেজি দুধ 8 লিটার দুধ 2 লিটার পানি দিয়ে 10 লিটার বানায়। যে নাজিম ভাই মাছ বেচে, সে হচ্ছে আপনার মাছে ফরমালিন দিয়ে মাছ দিনের পর দিন বেচে। ডাক্তার সাহেব তার ছেলে মাছ ভালোবাসে, দুধ খায়, ওই দুধ কিনে, ওই মাছ কিনে। আবার ডাক্তার সাহেবের কাছে যখন এই নাজিম ভাই, শামসু ভাইরা যায়, তাদের প্রেসক্রিপশনে লিখে দেয় ভুয়া কোম্পানির ওষুধ, যেই কোম্পানির কমিশন বেশি দেয়, টেস্ট লাগে না, একটা জায়গায় 2টা। যদি আসিফ নজরুল সাহেব দেখলাম দুঃখ প্রকাশ করছে কথা বলতে গিয়েও, যেই কথায় দুঃখ প্রকাশ করা লাগে সেরকম কথা না বলাই বোধহয় ভালো। আর একজন উপদেষ্টা কথা বলে স্থির থাকতে পারবে না, কিন্তু তিনি তো মিথ্যা কথা বলেন নাই, অসৎ কিছু বলেন নাই। জাফরুল্লাহ চৌধুরী আজকে আমাদের মাঝে নাই, উনি একজন ডাক্তার, উনি বলেছেন অনেক আলোচনায়, এমনকি সর্বশেষ যে এই দামি নির্বাচনে বিএসএমইউ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে ভাইস চ্যান্সেলর ছিলেন অধ্যাপক প্রাণ গোপাল দত্ত, উনি নিজে বলেছেন যে ডাক্তাররা যদি কমিশন না খায় পরীক্ষা নিরীক্ষার খরচ 60% কমে যাবে। এটা বলছে বিএসএমইউ একটা সেমিনারে। তাহলে উনি তখন আওয়ামী লীগের আমলে ওই সাচিব টাচিবের নেতারা তো ছিল, ওর মধ্যে থেকে বলছে যে 60% খরচ কমে যাবে, এবং কথাটা বাস্তব। জাফরুল্লাহ চৌধুরী একটা ওষুধ নীতি করেছিলেন এরশাদ সরকারের সময়, স্বৈরাচার আমলের সময়। যেই ঔষধ নীতির ফলে বাংলাদেশের ওষুধ আজকে পৃথিবীর প্রায় আপনার শতাধিক দেশে রপ্তানি হয়, এবং একমাত্র আমরা সম্ভবত ওষুধের দিক থেকে স্বয়ংসম্পূর্ণ। হাতে গোনা আপনার 4 থেকে 5টা আইটেমের ব্যতীত আমাদের ওষুধ বাইরে থেকে আমদানি করা লাগে না। ওষুধ দিতে ওনার এই প্রচেষ্টা বিকশিত হয়েছে, কিন্তু সেটা করতে গিয়ে কিন্তু উনি বিএমএ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে আজীবন শত্রু হিসেবে চিহ্নিত হয়েছিলেন। ওনার সদস্যপদ প্রত্যাহার করেছে, ওনার এই গণস্বাস্থ্যে আগুন দেওয়া হয়েছে, ওনাকে দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করেছিল সমস্ত মাফিয়ারা, যারা বাইরের এই ঔষধ ব্যবসার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত। আজকে এই স্বাস্থ্য সেবায় এখন যে আমাদের মতো একটা ওভার পপুলেটেড কান্ট্রি, আমাদের যে পরীক্ষা নিরীক্ষার খরচ এবং সবচেয়ে মানুষের ভোগান্তি, প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দেই আপনাদেরকে। সেদিন আমি রাজশাহী থেকে আসতেছিলাম, একটা ট্রেনের কামরায় 4টা স্লিপিং বেড, ঈশ্বরদীর থেকে এক ভদ্র মহিলাকে নিয়ে ওঠা হয়েছে। উনি খুবই অসুস্থ, আমার ছিল নিচের তলায়, এখন তাহলে মহিলা উপর তলায় উঠতে হবে, আর অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ কিন্তু উঠতে পারবে না। পরে আমরা নিচে ওনাকে ব্যবস্থা করে দিলাম। ওনার সাথে একজন মহিলা আর 2জন পুরুষ, তারা ছেলের বউ। কেন? সে ট্রিটমেন্ট করতে আসছে ঢাকায়, তাদের জন্য আসছে। তাদের যদি ঢাকায় বাসা নাই, থাকবে কোনো আত্মীয় বাসায় অথবা কোনো হোটেলে, পরীক্ষা নিরীক্ষা করতে যাবে, একজনের সাথে 2জন যাবে, কতগুলো মানুষের আর্থিক ব্যয়, শারীরিক মানসিক কষ্ট, ওইদিকে বাড়িতে যদি কৃষি কাজ করে ওইখানে হ্যাম্পার। তাহলে দেখেন চিকিৎসা নিতে এসে কত দিক থেকে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপরে আবার ঢাকা মেডিকেলে কিংবা বিএসএমইউ সরকারি হসপিটাল গুলোতে চিকিৎসা পেতে জুতা স্যান্ডেল ক্ষয়,
তারপরে আবার পরিচিত লোকজন না থাকলে সিট মিট মেলে না, ভর্তির ডেট পাওয়া যায় না, তাহলে এই মানুষগুলো কোথায় চিকিৎসা করাবে? এইটা নিয়ে কোনো কেউ ভাবে? কেউ কয়টা মানুষ কথা বলেছে? এই ইন্টারিম সরকার 10টা বিভাগে যদি আইসা ধরেন 1000 কোটি টাকা করে 10,000 কোটি টাকা বরাদ্দ দিয়ে দিত, যে আমি 10টা বিভাগীয় পর্যায়ে মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করতে চাই, এই যে ডক্টর ইউনূসের জন্য ইতিহাস হতো, মানুষের মুখে মুখে থাকতো যে ডক্টর ইউনূস এটা করে গেছে, এই ধরনের কোন পরিবর্তন আপনারা লক্ষ্য করেছেন? কিংবা আপনারা জনপ্রশাসন আপনারা যদি দেখতেন যে না, ইউনূস সাহেবের কাছে গেলে নাগরিক হিসেবে আমরা যে নাগরিক মর্যাদার জন্য লড়াই করেছি, বৈষম্য নিরসনের জন্য, যে আপনি ইউনো অফিসে যাচ্ছেন একজন নাগরিক হিসেবে, এসিল্যান্ডের কাছে যাচ্ছেন, আপনি একটু সম্মানের সহিত তার কাছে একটা বিহেভ পাচ্ছেন। আপনার আম পাবলিকের পাত্তা আছে ইউনো কিংবা এসিল্যান্ডের কাছে? মেম্বার চেয়ারম্যানদের পাত্তা নেই, যদিও তারা ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধি। তাহলে আমরা যদি দেখতাম যে এই জনপ্রশাসনকে জনবান্ধব করা হয়েছে, যে প্রকৃত অর্থে যে তারা প্রজাতন্ত্রের সেবক, সেটাকে ইউনূস সরকার এসে একটা বিশাল চেঞ্জ করেছে। মানুষ সন্তুষ্ট তো না, থানা পুলিশে যাইতে এখন ভয় নেই, থানা পুলিশে, ইউনো অফিসে, ভূমি অফিসে এখন দালাল নাই, এখন ঘুষখোর নাই। এই ধরনের কোন পরিবর্তন হয়েছে? তো মানুষ যে আমরা গত 1 বছর ধরে যে সংস্কারের জন্য চিল্লাইলাম, পত্র পত্রিকায়, টক শোতে কত ধরনের গলাবাজি, লেখালেখি, সংস্কারটা 1 বছর কি হয়েছে আপনারা লক্ষ্য করছেন? কিছু হয়নি। খুবই আমরা যেটা বলে 1 বছর পরে আক্ষেপ নিয়ে বলতে হচ্ছে, এই রকমের একজন বিশ্ব বরেণ্য পণ্ডিত মানুষ, যার গ্রামীণ ব্যাংকের ফর্মুলায় দারিদ্র দূরীকরণের আপনার ক্রাইটেরিয়া সে নোবেল পেল শান্তিতে, তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন। রাষ্ট্রের দারিদ্র দূরীকরণ, বৈষম্য দূরীকরণ, মানুষের অধিকার নিশ্চিত করার জন্য তার কি শক্ত পদক্ষেপ দেখেছেন। বরঞ্চ বাংলাদেশের ইতিহাসে বোধহয় সবচেয়ে জনসমর্থিত একটা সরকার এবং সবচেয়ে দুর্বল সরকার, যারা ফেসবুকের সাইবার সন্ত্রাসীদের হুমকিতে পুলিশের প্রশাসনের কর্তাদের রদবদল করে, বিভিন্ন মানুষকে গ্রেফতার করে, ডিজিটাল মব, অফলাইন মবের কারণে বিভিন্ন মানুষকে মামলার আসামি করছে, গ্রেফতার করছে, হয়রানি করছে। এইটাকে আমরা এই ধরনের একটা সরকারের দ্বারা চেয়েছিলাম। তো আজকে যে আপনারা হেডলাইনে যে আলোচনা করেছেন, এটা খুব প্রাসঙ্গিক ছিল। ধরেন পলিটিক্যাল গভর্নমেন্টের সময় যারা সিভিল সোসাইটির লোক থাকে, তারা অনেক বিশেষজ্ঞ, তারা বারবার বলছিল বাংলাদেশের মতো এই ওভার পপুলেটেড কান্ট্রি, এটাকে এগিয়ে নেওয়ার জন্য একটা সিস্টেম ডেভেলপ করার জন্য আমাদের লোকাল গভর্নমেন্টকে স্ট্রেনথেন করা দরকার, শক্তিশালী করা দরকার, তাদেরকে ক্ষমতায়ন করা দরকার। 1 বছরে এই সরকার আসলো, এটা দামি নির্বাচন, বিতর্কিত নির্বাচন, বিনা ভোটের নির্বাচন, তাদেরকে আপনার পৌরসভা, উপজেলা, সিটি কর্পোরেশন বিভিন্ন প্রতিনিধিদেরকে স্যাক করলো। স্যাক করার পরে এই যে একটা বিশাল পরিসর, আপনারা মেম্বারে আছেন 55,000 প্রায়, লোকাল প্রতিনিধি মোট মিলে 60,000 প্রতিনিধি। তাহলে এই 1 বছরে এটা কি বলবেন, ব্যাকল সরকার বলবেন, আহম্মক সরকার বলবেন? 1 বছরে কোন জায়গায় নির্বাচিত প্রতিনিধি নেই। চালাচ্ছে কে? ইউনোরা, ডিসিরা। তারা কেউ জেলা পরিষদ চালাচ্ছে, পৌরসভা চালাচ্ছে, আপনার ইউনিয়ন অনেক জায়গায় চালাচ্ছে, সহকারী ভূমি কমিশনার আবার দেখা যায় সেই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে হচ্ছে। এই যে মানুষের যে আপনার বলে জন্ম, সম্পত্তি, বিভিন্ন ধরনের সনদ, ওয়ারিশনামা, এই সমস্ত বিষয়গুলো এই সরকারি কর্মকর্তা কর্মচারীরা 6 মাস যায়, 1 বছর সে কিছু চিনে। এবং লোকাল আপনারা মেম্বার চেয়ারম্যানের একটা সমস্যা, যেভাবে সবার কাঁধে হাত দিয়ে 2 জনকে 2 একটা থাপ্পড় দিয়ে একটা মীমাংসা করে দিতে পারেন, এইটা কি ওনারা পারবে? তাহলে 1টা বছর ধরে স্থানীয় সরকারের জনপ্রতিনিধি নাই, এইটা নিয়ে কেউ কথা বলেনি। বরং আমরা অনেকে বলছি, আমাদের রাজনৈতিক অনেক মিত্ররা বলছে না, এটা বললো না, আগে জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন পরে, কারণ জাতীয় নির্বাচনে অনেক এমপি যাবে, সংসদ যাবে, মন্ত্রী হবে। ইয়ে ভাই বলছে হ্যাঁ, যদি সৌভাগ্য থাকে আমরা হয়তো হতে পারি, আমরা জানি না। কিন্তু আমাদের চেয়ে আমাদের কাছে দেশের স্বার্থটা দেখা উচিত। 1টা বছর জনপ্রতিনিধি, কোন আলাপ আলোচনা নাই। এবং যে বিধানটা করলো, বা আগেও যেটা ছিল প্রশাসক দিয়ে, সামনে নির্বাচিত সরকারও দেখবেন পছন্দ হবে না, অনেক জায়গায় নির্বাচন, প্রতিপক্ষ মামলা দিয়ে জেলে থাকবে, দৌড়ের উপরে থাকবে, প্রশাসক দিয়ে চালাবে। এই যে একটা প্র্যাকটিস শুরু হয়েছে, এক্সাম্পল, এটা খুব ভালো এক্সাম্পল হলো না। আমরা বারবার বলছিলাম যে স্থানীয় নির্বাচনটা দেন। স্থানীয় পর্যায়ে আমরা দারিদ্র দূরীকরণ বলি, আমরা